আচ্ছা দেখো, আমরা আগের দিনের ক্লাসে কি করেছিলাম, আগের দিনের ক্লাসে আমরা বারলো চক্র পর্যন্ত পড়েছিলাম, তাই তো? বারলো চক্রে আমরা কি পড়েছিলাম, বারলো চক্রে আমরা পড়েছিলাম যে বারলো চক্রে কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারি, তাই তো? সেখানে প্রবাহ মাত্রা বাড়িয়ে শক্তি বৃদ্ধি করতে পারি, বা চুম্বক ক্ষেত্রের শক্তিটা বাড়িয়ে আমরা সেখানে বারলো চক্রের ঘূর্ণনের যে বৃদ্ধিটা আমরা করতে পারি, এবং সেখানে ফ্লেমিং এর বামস্ত নিয়মটা কিভাবে অ্যাপ্লাই হয় আমরা সেটা দেখেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা কি, বৈদ্যুতিক মোটর। দেখো, মোটর হচ্ছে আমরা দু ধরনের আমাদের আশেপাশে যে দেখি। দেখো, একটা জেনারেটর দেখি, তাই তো? বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যে জেনারেটর ইউজ করি, অর্থাৎ কারেন্ট চলে গেলে যেটা আমরা ব্যবহার করি, দেখো সেটা জেনারেটর। অর্থাৎ সেখানে কি হবে, সেখানে ওই মোটরটাকে ঘুরিয়ে কারেন্ট উৎপন্ন হবে। হুম। আর আমরা আমাদের চারপাশে আরো কিছু মোটর দেখি, যেমন ধরো ফ্যান, পাখা, বা ধরো যে আমাদের ড্রিল মেশিন, বা ধরো মিক্সচার মেশিন, ঠিক আছে? এইগুলোতে কি হয়, এগুলোতে কারেন্ট পাঠালে তবে ঘুরবে, তাই তো? তাহলে এই ধরনের এগুলোকে কি বলা হবে, এইগুলোকে বলা হবে কি, বৈদ্যুতিক মোটর। সেটা কি জেনারেটর, আর এটা কি মোটর। অর্থাৎ এখানে তড়িৎ পাঠালে, মানে এখানে তড়িৎ শক্তি কিসে পরিণত হবে, তড়িৎ শক্তি পরিণত হবে আমাদের যান্ত্রিক শক্তিতে। হ্যাঁ। আর জেনারেটরে কি হয়, সেখানে যান্ত্রিক শক্তি পরিবর্তিত হয় কোথায়, তড়িৎ শক্তিতে। কারণ জেনারেটর ঘুরিয়ে আমরা তড়িৎ পাই, তাহলে যান্ত্রিক শক্তি সেখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কারণ এইখানে ধরো আমি পাখাতে কারেন্ট দিলে, সুইচ দিলে তবে পাখা ঘুরবে, তাই তো? তাহলে এখানে কি, কারেন্ট দিলে তবে পাখা ঘুরছে, অর্থাৎ কি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটাই কি, এটাই হচ্ছে বৈদ্যুতিক মোটর। তাহলে মোটর সিম্পল ভাবে আমরা এটাই বলবো যে যাতে কারেন্ট পাঠালে ঘোরে, সেটাই হবে কি আমাদের বৈদ্যুতিক মোটর। তো আমরা এই যে বৈদ্যুতিক মোটর বলছি, এই বৈদ্যুতিক মোটর আবার দুই প্রকারের আছে। কি কি বৈদ্যুতিক মোটর আছে? বৈদ্যুতিক মোটর আছে আমাদের এসি মোটর আছে, আবার ডিসি মোটর আছে। দেখো, এসি মোটর এবং ডিসি মোটর কি, দেখো আমাদের কাছে দু ধরনের প্রবাহ আছে, তড়িৎ প্রবাহ। এক হচ্ছে এসি কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি কারেন্ট, যেটা আমরা পড়বো। তো সেই এসি কারেন্ট দিয়ে যে মোটর চলবে সেটা হবে এসি মোটর, আর ডিসি কারেন্ট দিয়ে যে প্রবাহ চলবে সেটা হবে ডিসি মোটর, ঠিক আছে? তো আমাদের আলোচ্য বিষয় কোনটা, আলোচ্য এটা কোনটা, ডিসি মোটরের আমরা দেখবো গঠন কিরকম, আমরা দেখবো একটা সিম্পল গঠন দেখবো, এবং সেই ডিসি মোটর কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো তার আগে আমরা সেই ডিসি মোটরের একটা ছবি আঁকবো। তো সেই ছবিটা আমরা প্রথমে আঁকি। আচ্ছা দেখো, এখানে আমরা একটা ডিসি মোটর অঙ্কন করেছি, ঠিক আছে? তো ডিসি মোটরটা কি আছে দেখো, আমরা সিম্পল একটা গঠন করেছি। মোটরের ভিতরে যে গঠন আছে সেটা তো আর দেখানো যাবে না, কি করে না, এখানে আমরা একটা তারের কুণ্ডলী নিয়েছি, কিন্তু একটা মোটরের ভিতরে যে আর্মেচার ব্যবহার করা হয়, সেই আর্মেচারে কিন্তু এরকম পাকিয়ে পাকিয়ে অনেক তার থাকে। আমরা সেখান থেকে একটা তারের কুণ্ডলী নিয়েছি না, একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে। তো এই তারটাই অনেক কুণ্ডলী করা থাকে এর ভিতরে, তারপরে আবার একটা তার বেরিয়ে আসে, তাই তো? মোটরের ভিতরটা কোনোদিন দেখেছো নিশ্চয়ই। আর্মেচার ভিতরে এভাবে পাকিয়ে 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 আর্মেচারটাকে পুরো কুণ্ডলী করে একটা তার ঢোকে আর একটা তার বেরিয়ে আসে। তো ধরো এই একটা তার ঢুকেছে, এখান থেকে আরেকটা তার বেরিয়ে এসেছে। এবং এই আর্মেচারটা কোথা থেকে, দুটো শক্তিশালী যে চুম্বক ব্যবহার করা হবে, মানে দুটো বলতে পারে, একটা চুম্বক ব্যবহার করা হবে যার একটা এন মেরু থাকবে, একটা এস মেরু থাকবে। তো এরকম একটা শক্তিশালী চুম্বকের মধ্যে রাখা হবে। আর এইখানে দেখো, দুটো জিনিস আমরা দেখতে পাবো, এই দুটোর নাম হচ্ছে, এই যে R1 এবং R2, এই দুটোর নাম হচ্ছে কেমোটেটর, আর এই দুটো হচ্ছে ব্রাশ, ঠিক আছে? আর এই ক্ষেত্রে হচ্ছে একটা বিদ্যুৎ প্রবাহ দিয়েছি ডিসি। এটা হচ্ছে একটা ব্যাটারির চিহ্ন, সাংকেতিক চিহ্ন, তাই তো? এখানে একটা ব্যাটারি দেওয়া হয়েছে, ব্যাটারির এই মেরু থেকে কারেন্ট যাবে এই ব্রাশ ধরে, এই কিমোটেটার ধরে, এদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে এসে আবার এই দিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে আবার এখান থেকে একটা সার্কিট পূর্ণ হবে, তাই তো? এবারে দেখো, এই যে কেমোটেটরটা R1 R2টা, এরা হচ্ছে কি, এই ব্রাশটাকে স্পর্শ করে ঘোরে, ব্রাশটাকে স্পর্শ করে ঘুরতে পারবে। ধরো, ধরো এক পাক ঘুরছে, ধরো এই R1টা এখন কি B1 এর সঙ্গে আছে, আর R2টা কত, B2 এর সঙ্গে আছে। তো যখন এরকম ঘুরবে, স্পর্শ করবে, ঘুরবে, যখন এই আর এক পাক ঘুরে ফেললো, তখন এই R2টা B1 এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, আবার R1টা B2 কে স্পর্শ করে, যুক্ত হবে না, স্পর্শ করবে, স্পর্শ করে ঘোরে মাত্র। এমনটা নয় যে এর সঙ্গে পুরো সেটে পুরো যুক্ত হয়ে আছে, এমনটা নয়, এটাকে স্পর্শ করে ঘুরতে পারে। হুম। আর্মেচারের সঙ্গে লাগানো আছে, যেটা এরকম ভাবে ঘুরতে পারে। তো মোটরের ভিতরে ঠিক এরকম জিনিসগুলো আছে। তো আমরা দেখবো, দেখো বৈদ্যুতিক মোটরে কি বলছে, দেখো চারটি অংশ থাকে। একটা প্রথমেই বলছে দেখো শক্তিশালী চুম্বক। শক্তিশালী চুম্বক, দেখো এইখানে আমি শক্তিশালী একটা চুম্বক নিয়েছি, যার একটা এন মেরু এবং একটা এস মেরু করেছি। হুম। এবং চুম্বক বলরেখাগুলো কোন মেরু থেকে কোন মেরু থেকে যায়, এন মেরু থেকে এস মেরুর দিকে যায় চুম্বক বলরেখাগুলো, এটা আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় কি বলেছে দেখো, বলেছে যে আর্মেচার। দেখো, একটা আর্মেচারের ওপরে এই তামার তারের কুণ্ডলীটা থাকে। এটা তামার একটা সরু তার, ঠিক আছে? তামার একটা সরু তার, যা একটা লোহার আর্মেচার, কাঁচা লোহার একটা আর্মেচার তৈরি করা হয়।
তার উপরে এই তারটাকে কুণ্ডলী করে জুড়ে রাখা হয়। আচ্ছা, কুণ্ডলী থাকে। আর কি বলেছে দেখো, বলছে যে কমুটেটর, যেটা বললাম এই আর্মেচারের এই যে R1 এবং R2 এই দুটোকে কমুটেটর বলছে, যা এই B1 এবং B2 ব্রাশকে স্পর্শ করে ঘুরতে পারে। আর্মেচার ঘুরবে তো এই কমুটেটরও ঘুরবে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ব্রাশ দুটো অর্ধ বলয়াকৃতি একটা অর্ধ বলয়াকৃতি স্পর্শ করে আছে এই যে B1 B2 ব্রাশ, মানে বাইরে থেকে কারেন্টটা গিয়ে এই B1 এবং B2 এর সঙ্গে যুক্ত করা হয়। B1 থেকে কারেন্টটা যায় এই R2 ব্রাশে, বা B1 থেকে কারেন্ট আসে এই R1 ব্রাশে, তারপরে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবেশ করে, আবার এই B2 R2 ধরে B2 ধরে আবার বাইরের সোর্সে চলে আসে, মানে এইভাবে একটা সার্কিট পূর্ণ হয়। হ্যাঁ, তো এবার কার্যপ্রণালী আমরা দেখবো। দেখো কার্যপ্রণালী আমরা কি করে করবো। ধরো বলছি যে ব্রাশ দুটিকে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে আর্মেচারের এবিসিডি পথে এই যে একটা এবিসিডি আর্মেচার নিচ্ছি, এর পথে তড়িৎ প্রবাহ ঘটে। তো আমরা দেখবো যে কিভাবে তড়িৎ প্রবাহ ঘটে বা এবং কিভাবে এই আর্মেচারটা কারেন্ট প্রবাহ দিলেই ঘোরে আমরা দেখবো। এবং এখানে আমরা করবো কোথায়, ফ্লেমিং এর বামস্ত নিয়ম। কারণ দেখো ফ্লেমিং এর বামস্ত নিয়মের আমরা আর একটা বলেছিলাম, কি নিয়ম বলেছিলাম, মোটরের নিয়ম, তাই তো। তাহলে এটা আমরা মোটর নিয়ে কাজ করছি, তাই আমরা এখানে ফ্লেমিং এর বামস্ত নিয়ম বলবো। এবং ফ্লেমিং এর বামস্ত নিয়মটা কি বলেছিল আরেকবার বলো। দেখো, বাম হাতের মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্কুশ যদি পরস্পর এইভাবে সমকোণে রাখা হয়, তাহলে মধ্যমা কিসের, তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করবে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করলে বৈদ্যাঙ্গুষ্ঠটা কি করবে না, পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে, তাই তো। তাহলে দেখো এখানে, তাহলে এন মেরু থেকে ধরো আমি এই বাহুতে কি ধরনের একটা এই মানে এইটার প্রবাহ কোন দিকে হবে আমরা দেখতে চাইছি। ধরো এন মেরু থেকে এস মেরু দিকে কি চুম্বক ক্ষেত্র যাচ্ছে, তাহলে এইটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এই যে এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তো এন মেরু থেকে এস মেরুর দিকে চুম্বক বল রেখাগুলো থাকে, তাহলে এই চুম্বক ক্ষেত্রের অভিমুখ। দেখো এই দিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট, তাহলে পরিবাহীর গতি কোন দিকে আসবে, ওপরের দিকে আসবে। মানে এবি বাহুটা এই মুহূর্তে, এবি বাহুটা এইরকম সংযোগ অবস্থায় কোন দিকে উঠে আসবে, ওপরের দিকে উঠে আসবে। হুম, যদি আমরা সিডি বাহুতে দেখি, দেখো তাহলে সিডি বাহুর ক্ষেত্রে কি হবে। দেখো সিডি বাহুর ক্ষেত্রে আমরা ফ্লেমিং এর বামস্তটা কিরকম করবো। দেখো এন মেরু থেকে এস মেরুর দিকে কি হচ্ছে, চুম্বক ক্ষেত্র। তো তাহলে এন মেরু থেকে এস মেরু, কিন্তু আমরা কারেন্টটাকে দেখো ঘোরাতে হবে। দেখো কারেন্টটা যদি আমি ঘোরাই, তাহলে কারেন্টটা তো নিচে নামছে, তার সাথে তাহলে বিদ্যাঙ্কুশ আমার নিচের দিকে যাচ্ছে, তার মানে এই বাহুটা কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে এই মুহূর্তে এবি বাহু ওপরের দিকে আসবে, আর সিডি বাহু কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। তার মানে এ ওপরের দিকে আসতে চাইছে আর এ নিচের দিকে যেতে চাইছে, মানে এইরকম একটা অভিমুখ হতে চাইছে, তাই তো। যদি আমরা এটা আর্মেচার ভাবি, তাহলে এর অভিমুখটা কোন দিকে হতে চাইছে, এই দিক থেকে উঠছে আর এই দিক থেকে নামছে, তার মানে কি এই অভিমুখে একটা পাল্টি গেল, ঠিক আছে। এবারে দেখো যখন এই অভিমুখে পাল্টি গেল, তাহলে দেখো এই R1টা এর পরের বারে, মানে একটা পূর্ণ পাক করার পরে R1, এই R1 ব্রাশটা কার সঙ্গে গিয়ে যুক্ত হবে, B2 ব্রাশের সঙ্গে। আর এই B2 ব্রাশটা কোথা, R1 ব্রাশের সঙ্গে যুক্ত হবে। যখন দেখো এই B2 ব্রাশ R1 ব্রাশের সঙ্গে এলো, তখন সিডি বাহুতে তড়িৎ প্রবাহ এইদিকে, সিডি বাহুটা তো এইখানে, এর পরবর্তীকালে সিডি বাহু চলে এলো আমার এইখানে, আর এবি বাহু চলে এলো আমার এইখানে, এবি বাহু চলে এলো আমার এইখানে দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে যখন সিডি বাহু এইখানে আসবে, তাহলে দেখো B1 এর সঙ্গে তো সিডি বাহু যুক্ত আছে, তার মানে তড়িৎ কোন দিকে যাবে, এইদিকে যাবে। তার মানে সিডি বাহুতে এখন উপরের দিকে কারেন্ট যাচ্ছে, আর এই R1টা B2 এর সঙ্গে যুক্ত হয়েছে, তার মানে কারেন্ট কি এবার এবি বাহুতে নিচের দিকে নামছে। সিডি বাহুতে কারেন্ট এবার ওপরের দিকে, মানে এটা যদি আমরা সিডি বাহু দেখি তাহলে কারেন্ট ওপরের দিকে, আর এটা যদি এবি বাহু হয় কারেন্ট নিচের দিকে। তাহলে এবারে বলো সিডি বাহু কোন দিকে উঠবে, ওপরের দিকে, আর এবি বাহু নিচের দিকে। তাহলে এইভাবে ক্রমান্বয়ে কি হবে, সে এই অভিমুখেই কি হবে, একটা ঘূর্ণন বল পাবে। তো এই অভিমুখে সে ঘুরবে, এবং এই আর্মেচারের এই দিকে বা ওই দিকে তুমি যেদিকে ইচ্ছা কোনো একটা কিছু লাগিয়ে দাও। ধরো আমি পাখার ব্লেড লাগিয়ে দিলাম, সে ক্রমান্বয়ে ঘুরতে থাকলো, তুমি হাওয়া পেলে। কি আমি মিক্সার গ্রাইন্ডারের কিছু লাগিয়ে দিলাম, সেখানে আমি কাজ করে নিলাম এবং কারেন্ট পাঠিয়ে। এই হচ্ছে আমাদের মোটর কিভাবে কাজ করে তার হচ্ছে নিয়ে, বুঝে গেছে ফ্লেমিং এর বামস্ত নিয়ম অনুযায়ী। এবার তোমাদের বইয়ে যেটা লেখা আছে তোমরা ধাপে ধাপে পড়ে নেবে, কিভাবে জিনিসটা হচ্ছে বুঝতে পেরে যাবো আমরা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো কি আছে না, আমরা এই বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায়, মানে আমরা এই বৈদ্যুতিক মোটরের শক্তি কিভাবে আমরা বাড়াতে পারবো। প্রথম কি বলছে দেখো, বলছে যে আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহর মান বাড়িয়ে, মানে আমরা যদি এই আর্মেচারের মধ্যে দিয়ে বেশি পরিমাণ আমি তড়িৎ প্রবাহ পাঠাই, আমি এখানে কম ভোল্টেজের একটা ব্যাটারি ব্যবহার করেছি, আমি যদি বেশি ভোল্টেজের ব্যাটারি ব্যবহার করি, তখন বেশি পরিমাণ কারেন্ট যাবে। তো বেশি পরিমাণ কারেন্ট গেলেই কি হবে, এই মোটর জোরে ঘুরবে। আমরা যে রেগুলেটর ইউজ করি পাখার কমানো বাড়ানোর জন্য, কি করি, জাস্ট কারেন্টকে কম করি আর বেশি করি। কারেন্ট কম করলেই পাখা কম ঘুরবে, আর কারেন্ট বেশি করলেই পাখা বেশি ঘুরবে। ওই জন্য বলছি যে বিদ্যুতের পরিমাণ বাড়িয়ে, তাই তো। আচ্ছা, দ্বিতীয় কি বলছে দেখো, বলছে যে আর্মেচারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, মানে এই যে আর্মেচারের কুণ্ডলী আমরা এখানে একটা কুণ্ডলী নিয়েছি, তো এরকম কি আরো যদি আমি কুণ্ডলী, যত কুণ্ডলী আমি বাড়াবো, একটা পাখার ভিতরে তো অনেক কুণ্ডলী থাকে, এরকম করে রাখা থাকে, তো কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে আমরা শক্তি বাড়াতে পারি। দ্বিতীয়,
চুম্বক ক্ষেত্রের শক্তি বাড়িয়ে, এই যে চুম্বক ক্ষেত্রটা আমরা ইউজ করেছি, এই চুম্বক ক্ষেত্রের আমরা শক্তি বাড়িয়ে এই বৈদ্যুতিক মোটরের শক্তি আমরা বাড়াতে পারি। এটা পরীক্ষায় পড়ে যে বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায়গুলি কি কি। তো এইটা বড় করে রাখবো। আর এই ডিসি মোটরের যদি আমরা ব্যবহার করে থাকি, দেখো বৈদ্যুতিক ট্রেন, ট্রাম, বৈদ্যুতিক পাখা প্রত্যেকটা ক্ষেত্রেই মোটর ব্যবহার করা হয়, এবং পাম্প, ফ্লোয়ার, ব্লোয়িং মিল প্রভৃতি ক্ষেত্রেও এই বৈদ্যুতিক মোটরের ব্যবহার তো চারিদিকে আছে। যেখানে আমরা কোনো কিছু করতে যাব, মানে আমাদের কাজের সমাধান করতে হবে, সেখানে কি আমরা বৈদ্যুতিক মোটর ব্যবহার করব। আমরা জল তুলবো, মোটর। পাখা, মোটর। আজকে এই যে মশলাপাতি গুঁড়ো করতে হচ্ছে, সেখানেও মোটর ব্যবহার করা হচ্ছে। সব ম্যাক্সিমাম জায়গাতেই মোটর তৈরি ব্যবহার করা হচ্ছে। তো এইসবগুলোতে এটা ব্যবহার করা হয়। বোঝা গেছে তাহলে? আর দেখো আমরা তড়িৎ চুম্বকীয় আবেশে আমরা কি দেখবো, দেখো তড়িৎ চুম্বকীয় আবেশটা দেখো কি বলছে। বলছে যে আগের অধ্যায়ে আমরা দেখলাম, বা আগের টপিকটা, এটা তো আগের অধ্যায় বলছে, মানে কি জানে, তো একসঙ্গে তো ছোট ছোট করে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে। তো এইগুলো নিয়ে তোমরা যখন 11-12 পড়বে, এক একটা অধ্যায় শুরু হবে, এক একটা জিনিস। তো তড়িৎ চুম্বকীয় নিয়ে একটা অধ্যায় হবে, এর আগের জিনিসটা একটা অধ্যায় হবে। তো ওই জন্যই বলছে যে আগের অধ্যায় বা আগের আমরা পড়াতে কি দেখলাম, দেখলাম যে একটা তড়িৎবাহী তারকে, মানে আমরা যখন মোটরের কথাই ভাবলাম, একটা তড়িৎবাহী তারকে আমরা দুটো চুম্বকের মধ্যে রেখেছিলাম, তাতে কি হয়েছিল না, পরিবাহীটা গতি পেয়েছিল। তো তাই বলছে যে কোনো তড়িৎবাহী তারকে চুম্বক ক্ষেত্রে রাখলে তারটাই গতিশীল হয়। কিন্তু বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এর বিপরীত ঘটনা লক্ষ্য করেন। বিপরীত ঘটনাটা কিরকম না, কোনো একটি বদ্ধ পরিবাহীকে চুম্বক ক্ষেত্রে যদি গতিশীল করানো হয়, ধরো আমি এখানে একটা চুম্বক রেখেছি, এটা ধরো এন মেরু এবং ধরো এস মেরু, এবং আমি একটা বদ্ধ পরিবাহী তৈরি করেছি। কিরকম বদ্ধ পরিবাহী, ধরো এই একটা বদ্ধ পরিবাহী, এটা একটা বদ্ধ তারের কুণ্ডলী, এবং আমি এইখানে একটা কি যোগ করেছি বলতো, এইখানে আমার একটা আছে গ্যালভানোমিটার আছে। মানে আমি এই পরিবাহীতে কারেন্ট যাবে, হচ্ছে, উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না সেটা আমি জানবো বলে এখানে আমি একটা, কারণ কারেন্ট উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না আমরা কি করে বুঝতে পারবো, তার জন্য আমি একটা মিটার ব্যবস্থা করে দিলাম। মিটার ব্যবস্থা করে দিলে আমরা বুঝতে পারবো যে এইখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে কি হচ্ছে। তো এরকম একটা চুম্বক ক্ষেত্রে যদি আমরা একটা বদ্ধ কুণ্ডলীকে যদি আমরা প্রবাহ গতিশীল করি, বলছি দেখো চুম্বক ক্ষেত্রে যদি একটা বদ্ধ পরিবাহীকে গতিশীল করি, তাহলে কি হবে, তাহলে কি হবে না, পরিবাহীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তাহলে দেখো মোটরে কি হচ্ছিল, মোটরে হচ্ছিল না একটা তড়িৎবাহী পরিবাহীকে চুম্বক ক্ষেত্রে গতিশীল করানো হচ্ছিল, চুম্বক ক্ষেত্রে রাখলে সে গতিশীল হচ্ছিল, তাই তো? তাহলে এবারে বলছে দেখো কোনো গতিশীল পরিবাহীকে চুম্বক ক্ষেত্রে রাখা হবে, তাহলে কি হবে, তাহলে কি হবে, তড়িৎ উৎপন্ন হবে। তো এটাই হচ্ছে তার বিপরীত ঘটনা। এটাকে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই ঘটনা লক্ষ্য করেছিলেন। তো তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে নীতি প্রয়োগ করে এখানে কি করানো হয়, এখানে করানো হয় যান্ত্রিক শক্তিকে, এইখানে আমাদের কি করানো হচ্ছে, যান্ত্রিক শক্তি থেকে আমাদের কি পাওয়া যাচ্ছে, তড়িৎ শক্তি পাওয়া যাচ্ছে। দেখো আমি যখন একে এর মধ্যে গতিশীল করাবো, তার মানে একটা নিশ্চয়ই যান্ত্রিক শক্তি আমাকে করতে হবে, যান্ত্রিক শক্তি আমাকে প্রয়োগ করতে হবে, তবেই না এর মধ্যে গতিশীল হবে। এখন এই যান্ত্রিক শক্তি প্রয়োগ করলে কি হবে না, এর মধ্যে আমরা কারেন্ট পাবো, তার মানে তড়িৎ শক্তি পাবো। মানে এই নীতির উপর নির্ভর করেই আমাদের জেনারেটর তৈরি হয়, এই নীতির উপর নির্ভর করে আমাদের জেনারেটর তৈরি হয়েছিল। তাহলে আগের আগের এতে তো আমরা যা ঘটনা ছিল যে সেখানে কারেন্ট পাঠালে পরিবারে গতিশীল হচ্ছে, আর এখানে গতিশীল করে আমি কারেন্ট পাই যাচ্ছি। এটাই বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে দেখেছিল, এবং এই ঘটনাকেই বলছি কি আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ। তো তড়িৎ চুম্বকীয় আবেশের যে সংজ্ঞাটা দেওয়া আছে আমরা কি একটু ভালো করে পড়ে নিই। দেখো বলছে, বলছে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে, মানে দেখো চুম্বক বলরেখা মানে কি, ধরো এই এন মেরু থেকে এস মেরু থেকে তো বলরেখা নির্গত হবে, ধরো এন মেরু থেকে কি হয়, বলরেখাগুলো নির্গত হয় আর এস মেরু দিকে প্রবেশ করে। যাই হোক আমি শুধু এই নির্গত হয় লিখছি। দেখো যখনই এই যে বলরেখাগুলো এই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে যখন পরিবর্তন হবে বা যাবে, তখনই কি হবে না, এই কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। ঠিক আছে না, এই যে বলরেখাগুলো যখনই একটা বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে যাবে, তখনই কি হবে, তখনই এই কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এখন তড়িৎ প্রবাহ কোন দিকে সৃষ্টি হবে সেটা আমরা এখনো বলছি না, আমরা একটু পরে জানতে পারবো। আগে জেনে নিই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তো এই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়ার যে ঘটনা, এই ঘটনাটাই বলছি কি তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, এবং এই তড়িৎ প্রবাহ আবেশিত এই মানে এই উৎপন্ন তড়িৎ প্রবাহকে বলছি কি আবেশিত বা হচ্ছে আবেশিত বা আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কি জন্য হবে বোঝা গেল না, একটা বদ্ধ কুণ্ডলীকে যখন আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গতিশীল করাবো, তখনই তাতে একটা কি হবে, তড়িৎ প্রবাহ তৈরি হবে। এই ঘটনাকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ বললাম, এবং উৎপন্ন তড়িৎকে আমরা বললাম কি আবিষ্ট তড়িৎ প্রবাহ বা আবেশিত তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এবারে এই আবেশিত তড়িৎ প্রবাহ সংক্রান্ত আমাদের
কিছু বিষয় জানতে হবে। কি বলছে দেখো, বলছে বিষয়গুলো দেখে নাও। বলছে যে দণ্ড চুম্বকের মেরুদয়ের যদি আমরা শক্তি বৃদ্ধি করি, মানে এই যে দণ্ড চুম্বকের যদি আমি মেরুদয়ের যদি শক্তি বৃদ্ধি করি, তাহলে এইখানে যে তড়িৎ প্রবাহটা উৎপন্ন হবে তার সেটা বেশি পরিমাণ বাড়বে। মানে এই যে তড়িৎ প্রবাহকে আমরা কিভাবে বাড়াতে পারি, সেখানে যেমন আমরা বলেছিলাম যে বৈদ্যুতিক মোটরের গতি আমরা কিভাবে বাড়াতে পারি সেটা আমরা পেলাম। তো আমি বেশি পরিমাণ তড়িৎ শক্তি চাইছি, তাহলে আমরা সেটা কি করতে পারি না, এক, এই শক্তিশালী চুম্বক ব্যবহার করব। 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বর বলছে যে কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করব। এই যে আমি এখানে একটা কুণ্ডলী নিয়েছি, আমি যদি বেশি পরিমাণ কুণ্ডলী ব্যবহার করি তাহলে বেশি পরিমাণ আমি পাবো, তড়িৎ পাবো। বলছে দণ্ড চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বৃদ্ধি করে আবিষ্ট তড়িৎচালক বল এবং আবিষ্ট প্রবাহমাত্রার বৃদ্ধি করানো যাবে। মানে দেখো, এর আর এর মধ্যে আপেক্ষিক গতি, মানে দুজনের দুজনের মধ্যে গতির পার্থক্য থাকলে তবে তো আপেক্ষিক গতি হবে। এ স্থির আছে, একে আমি গতিশীল করব, তবে এর মধ্যে আপেক্ষিক গতি থাকবে। কেউ একজন স্থির থাকবে, কেউ একজন গতিশীল হবে, বা কেউ একজন কম গতিশীল বেগ নিয়ে চলবে, কেউ একজন বেশি গতিবেগ নিয়ে চলবে, তবেই তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে, তাই তো? যদি দুজনেই সমান বেগ নিয়ে চলে তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে, থাকবে না। দুটো ট্রেন পাশাপাশি চলছে, একই বেগে চলছে, 50 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, কি হবে, তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই। কিন্তু একজন 60 কিলোমিটার/আওয়ার বেগে চলছে আর একজন 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তখন তাদের মধ্যে কি হবে, আপেক্ষিক গতি থাকবে। তো এদের মধ্যে এই আপেক্ষিক গতি আমরা রাখবো। আপেক্ষিক গতি আমি যত বেশি করব, মানে এই দুজনের মধ্যে গতির পার্থক্য আমি যত করবো, একজনকে স্থির করে রেখে একজনকে তেড়ে ঘোরাবো, জোরে ঘোরাবো, যত জোরে ঘোরাবো তত বেশি তড়িৎ শক্তি উৎপন্ন হবে, আর যত আস্তে ঘোরাবো তত কম তড়িৎ শক্তি। যেমন দেখো, জেনারেটর যখন বন্ধ হতে যায় দেখবি যে ধীরে 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 আলো রে কমে আসে, তাই তো? কারণ দেখ, গতি কমে যাচ্ছে, যখনই গতি কমে যায় তখনই তো কম তড়িৎ উৎপন্ন হবে। ওই জন্য দেখ, আলোটা তো দপক করে বন্ধ হয়ে যায় না। সাধারণত পুরো মানে জেনারেটারে তুই ওইটা বুঝতে পারবি না, যখন জেনারেটারে পুরো লাইন অফ করে দেওয়া হয়, অফ করে দেওয়ার পরে তারপরে কি করা হয়, সেখানে মানে জেনারেটরের কাছে একটা বাল্ব ব্যবহার করা হয়, সেটা দেখবি যে ধীরে 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 কমতে 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 কমে গেল। হ্যাঁ, আবার যখন জেনারেটর চালু করা হয় তখন কি ধীরে 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 পুরো জ্বলে ওঠে। এবার পুরো ফুল স্পিড ঘুরে গেলে তখন সে তোলা হয়, জাম্পার তোলা হয়, মানে লাইন সাপ্লাই করা হয়, তার আগে করা হয় না। তো আমরা এটা জেনারেটরের কাছে গেলে মানে কাছে যদি দাঁড়িয়ে থাকি তখন আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে কমছে। তো কেন কমছে দেখো, আপেক্ষিক গতি যখন খুব জোরে ছিল, খুব জেনারেটর যখন খুব জোরে করছে তখন সর্বোচ্চ পরিমাণ তড়িৎ উৎপন্ন করছিল। আর যখনই জেনারেটর আস্তে আস্তে মানে কমে আসছে, বন্ধ করছি আমরা, তাহলে ঘূর্ণন বেগ ধীরে ধীরে কমে আসছে। তাহলে ঘূর্ণন বেগ যখন ধীরে ধীরে কমে যাওয়া, অর্থাৎ আপেক্ষিক গতি যখন ধীরে ধীরে কমে আসছে, তখন কি হচ্ছে, তখন তার তড়িৎ শক্তিও ধীরে ধীরে কমে আসছে। ঠিক আছে, তো আমরা এখানে কি জানলাম না, আপেক্ষিক গতি যদি আমি বেশি বাড়াবো, যত বেশি করবো তখন কি হবে, প্রবাহমাত্রার মানও তত বাড়বে। এবারে আমাদের যে ইম্পর্টেন্ট কথায় আসবো, এই তড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে প্রথম দেখেছিলেন। তো ফ্যারাডে দেখেছিলেন মানে তিনি কিছু বলে গেছেন, আর তিনি যেটা বলে গেছেন সেটাই তার সূত্র। তো তার দুটোখানা সূত্র আছে, আর মাইকেল ফ্যারাডের আবেশ প্রথম সূত্র আছে এবং দ্বিতীয় সূত্র আছে। তো প্রথম সূত্রে তিনি কি বলছেন দেখো, প্রথম সূত্রে তিনি বলছেন যে কোনো বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে, এই যে এটা একটা বদ্ধকুণ্ডলী নিয়েছিলাম, বদ্ধকুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। দেখো, যখন কুণ্ডলীটা একটু দূরে ছিল তখন এর মধ্যে দিয়ে একটাও চুম্বক বলে রাখা যাচ্ছিল, যাচ্ছিল না। যখনই আমি এই কুণ্ডলীকে এর কাছে নিয়ে আসছি তখনই কি হচ্ছে, এর মধ্যে দিয়ে চুম্বক বলয়গুলো প্রবেশ করছে। এখন দেখো 3টে আছে, আমি যদি আরো কাছে নিয়ে আসি আরো দুটো এর মধ্যে প্রবেশ করবে। তাহলে যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে এই চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে তখনই তাতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে এর মধ্যে দিয়ে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর তড়িৎচালক বল আবিষ্ট, এবং সেই আবিষ্ট তড়িৎচালক বল কতক্ষণ স্থায়ী থাকবে, যতক্ষণ এই চুম্বক প্রবাহ চলবে। ওটাই বলেছে দেখো, বলেছে তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং চুম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণ তড়িৎচালক বল স্থায়ী হয়। মানে এই চুম্বক প্রবাহ, ধরো আমি এখানে নিয়ে এসে এখানে দাঁড় করিয়ে দিলাম, থামিয়ে দিলাম, তাহলে যখনই আমি থামিয়ে দিলাম তাহলে এর মধ্যে দিয়ে এই যে চুম্বক বলরেখাগুলো যাচ্ছিল সেগুলোর মধ্যে কি কোনো মানে এর আর এর মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকলো, থাকলো না। তো আপেক্ষিক গতি নেই, অর্থাৎ চুম্বক বলরেখার মধ্যে কোনো পরিবর্তন নেই, তাহলে আমরা তড়িৎ পাবো কোথা থেকে, আবিষ্ট বল আমরা পাবো না। তাহলে যতক্ষণ এই গতি থাকবে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী থাকবে। যখনই গতি স্থির বা চুম্বক বলরেখার প্রবাহ স্থির, আবিষ্ট তড়িৎচালক বলও স্থির, আর পাবো না আমরা। বোঝা গেছে জিনিসটা? ওটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে দেখো, বলছে যে কোন বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান, বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান তড়িৎচালক কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। মানে এর মধ্য দিয়ে কি পরিমাণ চুম্বক প্রবাহ যাচ্ছে তার উপরে এই আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ভর করবে। বেশি পরিমাণ চুম্বক বলে রাখা যাচ্ছে মানে কি, বেশি পরিমাণ তড়িৎচালক বল পাওয়া যাবে। কম পরিমাণ চুম্বক বলে রাখা যাচ্ছে মানে কি, কম পরিমাণ তড়িৎ পাওয়া যাবে, তাই তো? তাহলে এটা গেল কি ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে
যে ফ্যারাডের প্রথম সূত্রটি লেখো বা দ্বিতীয় সূত্রটি বা ফ্যারাডের সূত্রগুলি লেখো। 2 নম্বরের প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট পড়ে রাখবে। আচ্ছা দেখো, এরপরে আর একটা বিজ্ঞানীর আমরা ইম্পর্টেন্ট সূত্র জানবো, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জ, বিজ্ঞানী লেঞ্জ কি বলে যাচ্ছে দেখো, লেঞ্জ বলছে যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে। এবারে আমরা এই যে আমরা এতক্ষণ জানলাম যে প্রবাহ মাত্রা হবে, প্রবাহ মাত্রা হবে, এখন এই প্রবাহ মাত্রার অভিমুখ কোন দিকে হবে সেটা বিজ্ঞানী লেঞ্জ বলে যাচ্ছে। তো বলছে দেখো, বলছে যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে যে কারণে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হচ্ছে, আবিষ্ট প্রবাহ সৃষ্টি হচ্ছে তার কারণকেই, মানে যে কারণে তৈরি হচ্ছে সেই কারণকে সে বাধা দেবে। তো এটা জানার আগে আমরা একটু জেনে নেবো। দেখো আমরা সেই পড়েছিলাম, ধরো একটা বদ্ধ কুণ্ডলীতে যদি ক্লকওয়াইজ কারেন্ট পাওয়া যায় আর একটা বদ্ধ কুণ্ডলীতে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাওয়া গেল, বলো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাওয়া গেলে সেখানে কোন মেরু তৈরি হয়? সেখানে এন মেরু তৈরি হচ্ছে, এরকম ভাবে আমরা এঁকেছিলাম। এবং যেখানে ক্লকওয়াইজ কারেন্ট পাওয়া গেছিল সেখানে আমাদের কোন মেরু তৈরি হয়েছিল? সেখানে এস মেরু তৈরি হয়েছিল। এই কনসেপ্টটা আমরা আগে পড়েছিলাম, তাই তো? এটা একটা বদ্ধ কুণ্ডলী, এটা একটা বদ্ধ কুণ্ডলী, আমি পুরোটা আর আঁকিনি। এটা একটা বদ্ধ কুণ্ডলী তৈরি হবে, যেটা আমরা আগে দেখেছিলাম। তো ধরো একটা বদ্ধ কুণ্ডলীর যদি এস মেরু কখন তৈরি হয়, যদি কুণ্ডলীতে ক্লক ওয়াইজ, দেখো ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, তো ক্লক ওয়াইজ হলে সেখানে এস মেরু তৈরি হবে, আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে সেখানে এন মেরু তৈরি হবে। এটা আমরা জেনেছিলাম। তো এবারে দেখো লেঞ্জ কি বলছে, বলছে যে কোন তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে, মানে ধরো এইখানে একটা তড়িৎচুম্বকীয় মানে তড়িৎ উৎপন্ন হয়েছে। তো এই আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে যে তার কারণকে, মানে যে কারণে এই আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, কেন আবিষ্ট তড়িৎ প্রবাহ কেন সৃষ্টি হচ্ছে, কারণ তুমি একে এই দিকে নিয়ে আসছো, তাই তো? একে তুমি মনে করো প্রথম ক্ষেত্রে তুমি এই বদ্ধ কুণ্ডলীটাকে তুমি এই চুম্বকটার দিকে নিয়ে আসছো, সেই কারণের জন্য তো আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়েছে। তো এই নিয়ে আসার জন্য এখানে তড়িৎচালক বল তৈরি হয়েছে। এখন কি করবে, এই নিয়ে আসাকে বাধা দেবে, মানে এই তড়িৎ প্রবাহটা নিয়ে আসাকে বাধা দেবে। তাহলে তড়িৎ প্রবাহটা নিয়ে আসাকে বাধা দিলে কি করতে হবে, দেখো এখানে এন মেরু আছে, তার মানে এখানে একটা এন মেরু তৈরি করতে হবে, তবেই তো এন মেরুকে বিকর্ষণ করবে, তবেই তুমি আনতে বাধা পাবে। তাহলে এন মেরু তৈরি কখন হবে, যখন অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট পাওয়া যাবে। তার মানে এইখানে যখন আমি নিয়ে আসবো, মানে আমি কুণ্ডলীটাকে যখন আমি এই চুম্বকের দিকে নিয়ে আসবো, তখন আমি এখানে কিরম তড়িৎ পাবো, একটা অ্যান্টি ক্লক ওয়াইজ তড়িৎ পাবো। কি বোঝা গেল কিনা? এইখানে আমি অ্যান্টি ক্লক ওয়াইজ তড়িৎ পাবো। কারণ কি, কারণ এর কারণকে বাধা দেবে, কারণকে বাধা দেবে মানে কি, তুমি একে নিয়ে আসছিলে, এখন নিয়ে আসছিলে মানে দেখো আমার যদি এখানে এস মেরু তৈরি হয়ে যায়, তাহলে এন মেরু এস মেরুকে আকর্ষণ করবে, তাহলে তোমার এই নিয়ে যাওয়াটা আরো তো মানে সহজ হয়ে যাবে। এখন সহজ হয়ে গেলে কি হবে, সেখানে তো কিছু হবে না, মানে সেখানে তো শক্তির সংরক্ষণ নীতি আর মানবে না। তো সেই কারণের জন্য কি হবে না, এইখানে এন মেরু তৈরি হলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হবে, অর্থাৎ এখানে একটা এন মেরু তৈরি হয়ে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে এন মেরু তৈরি হবে। এখন এইখানেও এন মেরু, এই এন মেরু, এবার এন মেরু করতে বিকর্ষণ করবে, তাহলে এর দিকে নিয়ে যেতে গেলে তোমাকে বাইরে থেকে কাজ করতে হবে। এখন এই বাইরে থেকে যে তুমি কাজ করবে সেটাই এখানে এই তড়িৎ প্রবাহ তৈরি করবে। নাহলে তুমি কি করো, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ না, একটা চুম্বক নেবে আর একটা বদ্ধ কুণ্ডলীকে তুমি যখনই নিয়ে আসবে তার মধ্যে দিয়ে কারেন্ট পেয়ে যাবে, তাহলে তোমার তো এখানে শক্তি সংরক্ষণ নীতি হচ্ছে, শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এক শক্তিকে অন্য শক্তিতে শুধু রূপান্তর করতে পারি, এটাই তো শক্তির সংরক্ষণ নীতি। তো এখানে এন মেরুর দিকে নিয়ে আসতে তুমি যে পরিমাণ কাজ করবে সেই পরিমাণ কাজটাই এখানে এই তড়িৎচালক বল তৈরি করবে। এবারে উল্টো ঘটনা দেখো, ধরো তুমি এবার এন মেরু মানে এবার কুণ্ডলীটাকে তুমি দূরের দিকে নিয়ে যেতে চাইছো, তাহলে যখনই তুমি এটাকে দূরের দিকে নিয়ে যেতে চাইবে তখনই কি হবে, তখনই তাহলে এন মেরু থেকে তুমি দূরের দিকে যেতে, তখনই কি হবে, এস মেরু তৈরি হয়ে যাবে। তার মানে এন মেরু একে দূরের দিকে নিয়ে যেতে বাধা দেবে, এস মেরু তৈরি হবে, এস মেরু কি আকর্ষণ করবে, তো তাহলে আকর্ষণ বলকে ছাড়িয়ে তোমাকে নিয়ে যেতে হবে, একটা কাজ করতে হবে। তাহলে তখনই আমি কোন অভিমুখে কারেন্ট পাবো, তখন আমরা একে ক্লক ওয়াইজে কারেন্ট পাবো। তখন এটা আমি মুছে দিচ্ছি, তখন আমি এই ক্লক ওয়াইজ কারেন্ট পেয়ে যাব। যখন কখন, দ্বিতীয় ক্ষেত্রে, হ্যাঁ, মানে যখন আমি কুণ্ডলীটাকে নিয়ে যেতে চাইছি, এটা দ্বিতীয় ক্ষেত্রে। আর প্রথম ক্ষেত্রে কি হয়েছিল, প্রথম ক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট পেয়েছিলাম। তাহলে জিনিসটা বোঝা গেল তো? তাহলে লেন্স ওটাই বলে গেল যে যে কারণে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হচ্ছে সেই কারণকেই সে বাধা দেবে। তুমি প্রথমে নিয়ে আসছিলে, নিয়ে আসার জন্য তড়িৎচালক বল তৈরি হয়েছিল, এখন তাকে বাধা দেবে, মানে কি করবে না, এইদিকে একটা এন মেরু তৈরি করতে হবে, তাহলে এন মেরুকে বিকর্ষণ করছে, তাহলে নিয়ে আসতে বাধা দেবে। বা তুমি এরপরে তুমি নিয়ে যাচ্ছিলে, নিয়ে যাওয়ার সময়তেও আমি কারেন্ট পাচ্ছিলাম, এখন যখনই কারেন্ট পাচ্ছি তখনই কি হবে না, এখানে একটা এস মেরু তৈরি হবে, এখন এস মেরুকে নিয়ে যেতে দেবে না, তখন তোমাকে নিয়ে যেতে হবে, তাহলে যে পরিমাণ তুমি কাজ করবে
সেটাই এখানে তড়িৎচালক বল তৈরি হবে। তাহলে যে কারণে তৈরি হলো সেই কারণ দুটোকে বাঁধা দিল এখানে লেন্স, এটাই বলে গেল। বোঝা গেছে? তাহলে লেন্সের সূত্র বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট সূত্র। লেন্সের সূত্র লিখতে বলে, তো লেন্সের সূত্র থেকে আমরা এটাই জানলাম যে আবিষ্ট আবেশের ফলে কোনো বর্তনীতে তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা জানতে পারলাম লেন্সের সূত্র থেকে। চলো, লেন্সের সূত্রের পরে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা জানবো সেটা হচ্ছে এই লেন্সের সূত্র শক্তির নিত্যতা সূত্র হিসাবে লেন্সের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সেটা তুমি এই প্রশ্নটা পাবে যে শক্তির সংরক্ষণ হিসাবে লেন্সের সূত্রটি ব্যাখ্যা করো। তো কি বলছে আমরা এই জিনিসটা দেখবো। কি বলছে দেখো, বলছে যে লেন্সের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রের একটি ভিন্ন রূপ। আমরা শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে বললাম, কি বললাম না, কোনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একমাত্র এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তাই তো? এটা আমরা লেন্সের সূত্রটা জানলাম, সরি শক্তির সংরক্ষণে জানলাম। তো লেন্সের সূত্রটাও বলছে যে শক্তির সংরক্ষণের ভিন্ন রূপ, মানে একই রূপ, কোনো চুম্বক এবং তড়িৎ কুণ্ডলী বা বদ্ধ বর্তনীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে আবেশ তড়িৎচালক বল তৈরি হয়, তাই তো? এটা আমরা পড়লাম কি কোনো একটা চুম্বক এবং একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে যখন আপেক্ষিক গতি থাকবে তখনই তাদের কি হবে না তড়িৎচালক বল আবিষ্ট হবে। লেন্সের সূত্র অনুসারে এই আবিষ্ট তড়িৎ প্রবাহ এবং আপেক্ষিক গতিকে, এই আবিষ্ট যে তড়িৎ প্রবাহ এর আপেক্ষিক গতিকেই বাধা দেবে, এটাই বললো তো, আপেক্ষিক গতিকে বাধা দেবে। এখন এই আপেক্ষিক গতি বজায় রাখার জন্য এই বাধার বিরুদ্ধে যে কার্য করতে হচ্ছে, দেখো এখানে একে তুমি নিয়ে আসার সময় এখানে এন মেরু তৈরি হয়ে গেল, তাহলে এন মেরু কিন্তু বিকর্ষণ করছে, এখন তোমাকে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হবে, মানে একে নিয়ে আসতে হবে। তাহলে এই যে বাধার বিরুদ্ধে তুমি কাজ করছো, সেই যে কাজ করছো সেই কাজ করতে হয়, সেটাই আবিষ্ট তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে মোট কার্য এবং শক্তির পরিমাণ একই থাকে, যা শক্তির সংরক্ষণকে সমর্থন করে। তাহলে এই কথাগুলো তোমাকে কিন্তু বলতে হবে, এটাই হলো কি শক্তির সংরক্ষণ হিসাবে লেন্সের সূত্র। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? দেখো আমরা লাস্ট আজকের এটা পড়বো যে একমুখী এবং এসি এবং ডিসি কারেন্ট নিয়ে আমরা এখানে দেখবো। দেখো আমরা যে কারেন্টগুলো ব্যবহার করি দৈনন্দিন জীবনে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য, আমরা যে প্রবাহগুলো ব্যবহার করে থাকি সেই প্রবাহকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট, সমপ্রবাহ আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। আমরা দুটো লেখচিত্রের মাধ্যমে এই দুটো জিনিস জানবো। দেখো ধরো আমি এই একটা লেখচিত্র আঁকবো, ধরো এইদিকে আমি নিচ্ছি প্রবাহ আর এইদিকে নিচ্ছি আমরা সময়, ঠিক আছে? তো যখন দেখবো যে সময়ের সঙ্গে প্রবাহের অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন সেই প্রবাহটাকে আমরা কি বলে থাকবো, তখন সেই প্রবাহটাকে আমরা বলবো ডিসি কারেন্ট। কি বললাম না, সময়ের সঙ্গে প্রবাহের অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কিরকম হবে প্রবাহটা, তাহলে দেখো এই সময়ের সঙ্গে পুরো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা যে প্রবাহের অভিমুখ লেখচিত্র, ঠিক আছে? তো এদিকে প্রবাহ আর এদিকে সময় প্লট করেছি, এবং এখানে কি দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে প্রবাহের অভিমুখ কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলে থাকবো, এই কারেন্টটাকে আমরা বলে থাকবো ডিসি প্রবাহ, বা যেটাকে আমরা বলে থাকবো সমপ্রবাহ। এবার এই সমপ্রবাহের উৎস কোথায়, মানে কোথা থেকে আমরা এই সমপ্রবাহটাকে পেতে পারি? দেখো আমাদের হাতের কাছে প্রথমে যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে আমাদের সেল, বা যেটাকে আমরা বলে থাকি কি ব্যাটারি। ভুল করে বলি যদিও বা, কারণ সেলের সমবায়কে ব্যাটারি বলা হয়, তাই তো? ক্লাস 7-8 আমরা পড়েছি। একটা তুমি যখন এ করো সেটা হচ্ছে সেল, নির্জল কোষ। যখন এরকম দুটো সেল ইউজ করা হয় তো সেই সেলের সমবায়টাকে আমরা বলে থাকবো ব্যাটারি বলে থাকবো। তো যাই হোক আমরা এখানে বোঝার সুবিধার্থে আমাদের এই পর্যন্ত আমরা ব্যাটারিই বলছি, তাহলে এখান থেকে আমরা ডিসি কারেন্ট পেয়ে থাকি। আর কোথা থেকে পাই, দেখো ডিসি জেনারেটর, যদি আমরা ডিসি জেনারেটর তৈরি করি, জেনারেটর যখন আমরা পড়বো তখন দেখবো যে দু প্রকারের জেনারেটর তৈরি করবো, আমরা এসি জেনারেটর তৈরি করবো বা ডিসি জেনারেটর তৈরি করবো। সে এসি কারেন্ট দেবে আবার ডিসি কারেন্ট দেবে, তাহলে ডিসি জেনারেটর তৈরি করলে সে ডিসি কারেন্ট দেবে। আচ্ছা, তাহলে ডিসি জেনারেটর। আচ্ছা, আর কোথা থেকে পাবো, বলেছি যে জলবিদ্যুৎ, না জলবিদ্যুৎ নয়, কোথা থেকে পাবো, জেনারেটর পেলো। আচ্ছা, ডায়নামো কোথা থেকে, ডায়নামো নিশ্চয়ই দেখেছো, সাইকেলে লাগানো থাকে ডায়নামো, সাইকেলের চাকা ঘুরবে এবং সেই সঙ্গে সামনের দিকে একটা তোমার আলো লাগানো থাকে, সেটাও হবে, তাই তো? বাংলা কোনো একটা সিনেমায় আমরা এই জিনিসটা ভালো করে দেখেছিলাম হয়তো, যদি সচরাচর যদি নাও দেখে থাকো
অনেকের সাইকেলে লাগানো থাকে, পুরোনো কোনো সাইকেল হলেই তুমি দেখতে পাবে, বয়স্কদের সাইকেল হলে তুমি দেখতে পাবে, কিন্তু বর্তমানে সেই বড় বড় ব্যাটারি লাগিয়ে দিয়েছে, তাতে সব হচ্ছে, সাইকেলও যাচ্ছে, আলোও জ্বলছে, বাঁশিও বাজছে, অনেক কিছুই হচ্ছে, তাই তো? সে নিত্য নতুন বাঁশি, ঠিক আছে। যাই হোক, সেই হচ্ছে সে ব্যাপার। আচ্ছা, আর কি, আর সৌরকোষ অর্থাৎ সোলার প্যানেল আমরা যে ব্যবহারগুলো করি সেইগুলো থেকে আমরা কি প্রভাব পাবো, এই ডিসি প্রভাব পেয়ে থাকবো। তাহলে এসি কারেন্ট আমরা কোনটাকে বলবো, দেখো সেখানেও যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, ধরো এদিকে আমরা প্রবাহ মাত্রা করলাম আর এদিকে আমরা সময় দিলাম, তো এইখানে আমরা মানে কারেন্টটা কিরকম হবে, এই সময়ের সঙ্গে এইভাবে পরিবর্তন হবে, মানে এর মান একবার পজিটিভ হবে আর একবার নেগেটিভ হবে, মানে এইরকম যখন সময়ের সঙ্গে প্রবাহমাত্রার অভিমুখ পরিবর্তন হয়ে হবে, তখন সেটাকে আমরা কি বলে থাকবো, তখন সেটাকে আমরা বলে থাকবো এসি কারেন্ট বা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এবং এই এসি কারেন্টের তাহলে আমরা উৎস কোথা থেকে পাবো, দেখো এসি কারেন্টের উৎস হচ্ছে আমাদের এসি ডায়নামো। আচ্ছা, তারপরে তোমার বা জেনারেটর যাই বলুন না কেন। আচ্ছা, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, আমরা যে যে তাপবিদ্যুৎ দিয়ে যে বিদ্যুৎ ইউজ করছি এটা হচ্ছে এসি কারেন্ট একটা এসি। আচ্ছা, এবারে দেখো ডিসি অপেক্ষা আমাদের যেটা জানতে হবে, এই ডিসি অপেক্ষা এসির সুবিধা। আমরা এসি কারেন্ট কেন ব্যবহার করব, এসি প্রবাহ আমরা কেন ব্যবহার করব, আমরা তো ডিসি প্রবাহ ব্যবহার করতে পারতাম। তো এটাই আমাদের জেনে রাখতে হবে যে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধাগুলো কি কি। দেখো প্রথম সুবিধা কি বলছে, বলছে যে ডিসি অপেক্ষা এসির উৎপাদন, সরবরাহ এবং বন্টন অনেক বেশি সাশ্রয়ী। মানে এসি কে উৎপাদন করতে, এসি কে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, এই যে এইটা অনেকটা সাশ্রয়ী। হুম, সহজে উৎপাদনও করা যায় এবং সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়েও যাওয়া যায়। আবেশক ব্যবহার করে বা ইন্ডাক্টর ব্যবহার করে, ইন্ডাক্টর একটা তোমার ছোট্ট যন্ত্র, ইলেকট্রনিক ডিভাইস, সেটা ব্যবহার করে কি করা যাবে, দেখো এসি কে আমরা সহজেই ডিসি তে রূপান্তর করতে পারি। এসি কে আমরা ডিসি তে রূপান্তর করবো, কিন্তু ডিসি কে আমরা এসি তে রূপান্তর করতে পারবো, পারবো না। এসি কে আমরা ডিসি তে রূপান্তর করে নিতে পারি। আচ্ছা, তারপর কি বলছে, তিন নম্বর বলছে যে একমুখী কারকের সাহায্যে এসি কে সহজেই ডিসি তে রূপান্তর করা যায়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এটা একমুখী কারক, ভুল বললাম। আবেশক ব্যবহার করে এসি কে কি বলছে বেশি কার্যকর এবং সহজে প্রায় কোনো রকম শক্তি ছাড়াই নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ করা যায় মানে কি, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় ইন্ডাক্টর ব্যবহার করে। তারপর বলছে দেখো একমুখী কারকের সাহায্যে এসি কে আমরা ডিসি তে রূপান্তর করতে পারবো। আচ্ছা, খুব সামান্য শক্তি ক্ষয় করে এসি কে সহজেই বহু দূরে সরবরাহ করা। দেখো তা কোথায় আমাদের এখানে তাপবিদ্যুৎ কোথায় উৎপন্ন হচ্ছে, কোথায় বজবজ তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আমাদের এইখানে বিদ্যুৎ কারেন্ট চলে আসে। মানে খুব অল্প পরিমাণ শক্তি ক্ষয় করে, শক্তি ক্ষয় হয় কিন্তু কম পরিমাণ শক্তি ক্ষয় করেই আমরা এত দূরে ইলেকট্রিকটাকে সরবরাহ করতে পারি। আবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফরমার ব্যবহার করে এসির ভোল্টেজকে প্রয়োজন মতন বাড়াতেও পারি আবার কমাতেও পারি। মানে আমাদের গ্রামে যখন কারেন্ট ঢুকছে, দেখো সেই গ্রামে ঢোকার আগে কি দেওয়া হয়েছে, একটা ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হয়েছে। দেখো এই যে ট্রান্সফরমারের ওপরে যে তারটা আছে সেই তারে কত কারেন্ট থাকে, হাজার হাজার ভোল্ট থাকে, 11,000 ভোল্ট থাকে, ঠিক আছে। সেই 11,000 ভোল্টকে কমিয়ে আমাদের যে কারেন্টের সরবরাহ তাতে কত করে দেওয়া হয়েছে, 220। তাহলে 11,000 থেকে 220, তাহলে কতটা স্টেপ ডাউন করানো হলো দেখো। তাহলে এটা কিসের ব্যবহার করে, ট্রান্সফরমার ব্যবহার করে, এটা এসি বলেই সম্ভব। তো এসি কারেন্টকে ট্রান্সফরমার ব্যবহার করে আমরা এতগুলো কাজ করতে পারি, তাহলে এটাই গেল কি সুবিধা। হুম। আচ্ছা, অসুবিধা কোথায়, অসুবিধা হচ্ছে আমরা যখন কিছু কিছু আমাদের কাজ আছে, যেমন এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করব, সেই তড়িৎ বিশ্লেষণে কিন্তু আমরা যেমন আমরা পড়ছি এখন, তড়িৎ বিশ্লেষণে আমরা ডিসি প্রবাহ ব্যবহার করতে পারবো কি, পারবো না। এই সরি, এসি প্রবাহ আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে ডিসি প্রবাহই ব্যবহার করতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এসি হচ্ছে ডিসি থেকে বিপজ্জনক। ডিসি কারেন্টে শক খেলে যতটা বেশি বিপজ্জনক, তার থেকে এসি কারেন্টে শক খাওয়াটা বেশি বিপজ্জনক, তাই তো? প্রত্যেক বছরই আমাদের পুরো দেশে যদি ধরো বা পুরো পৃথিবীতে ধরো, এসি কারেন্টে কয়েক হাজার হাজার মানুষ মারা যায় এসি কারেন্টে শক খেয়ে, তাই তো? কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে শক খেয়ে মারা যাচ্ছে। তো এটা একটা বিপজ্জনক। বিপজ্জনক হলে কি হবে, বিপজ্জনক হলেও আমাদের এসি কারেন্ট ছাড়া আমাদের গতি নেই। হুম, এই হলো কি আমাদের